এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। ভেতরে ভেতরে মিশান রাগে ফসছে শুধু, ইচ্ছে করছে সাপের মতো সবল মেরে দিতে। তীব্র রিপন হায়দারের দিকে তাকিয়ে বলল, আপনার ভাগ্যটা অনেক ভালো, কোনো মতে বেঁচে গেলেন। উঠে দাঁড়ান, মাথায় অত জোরেও লাগেনি চোট। রিপন হায়দার উঠে দাঁড়াতে যাবে তার আগেই বসা থেকে অপ্রত্যাশিতভাবে শুয়ে পড়ল মাটিতে। দু একটা নিঃশ্বাস ছেড়ে মাথায় হাত দিতে দিতে দম চলে গেল। আশেপাশে সবাই অবাক হয়ে গেল, কোন অ্যাঙ্গেলে মাথায় আঘাত করেছিল যার জন্য এভাবে দম চলে গেল। মিশন বাঁকা হাসি দিয়ে তীব্রের দিকে নজর করে বলল, ধরা খেয়েছি সেটা বড় কথা নয় স্যার, টার্গেট মিস হয়নি সেটাই বড় কথা। হতে পারি আমি আপনার মতো তীব্রতর না, আমি মিশান না। এই মুহূর্তে আমি নিজেকে ক্যাপ্টেন দাবি করব না, এটা আমার নিজের অভিজ্ঞতার জোরেই অর্জন করেছি। তীব্র সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, নিজের নামটা আস্তে উচ্চারণ করো। যতবার নিজের নাম উচ্চারণ করিস মনে হয় কোনো চোখ স্প্রে করা হচ্ছে আমার কাছে। লোকটা মরেছে তাতে কোনো আফসোস নাই, কিন্তু ভবিষ্যতে আর কেউ মরবে না সেটার জন্যই আনন্দ হচ্ছে। স্যার, সবকিছুর গ্যারান্টি দিতে নেই, পাশা যে কোনো মোমেন্টে পাল্টে যেতে পারে। একটু আতঙ্কিত থাকবেন প্লিজ। পরীক্ষার হলে যে স্টুডেন্টটা বেশি কনফিডেন্ট থাকে তার পরীক্ষাটাই কিন্তু খারাপ হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও কি মনে হচ্ছে না খেলা এখানেই সমাপ্তি? সিনেমার গল্পের মতো তোমার মৃত্যু লীলার দ্য এন্ড। মিশান ঠান্ডা মস্তিষ্কে তুচ্ছ হেসে বলল, স্যার, এফোর্ট নেভার ডাইস। প্রচেষ্টার মৃত্যু নেই, সো জীবনের সমাপ্তি বলে কোনো শব্দ নেই। এখনো অনেক হিসেব বাকি আছে, সবগুলো একত্র করে যোগ করেই আমি এর অন্তিম রেখা টানবো। আগে বেঁচে থাক, তারপর দেখা যাবে। যত গর্জে তত বর্ষে না। একদম ঠিক স্যার, তাই বলছি বিনা মেঘের গর্জনে কৃষক ঘরে ফেরে না। এত বড় ভয়ঙ্কর কিলার বলে মিশানের কাছে কেউ আসতে সাহস পাচ্ছে না। সবাই রাউন্ড হয়ে গান পয়েন্টে রেখেছে মিশানকে। শুধু তীব্রই নির্ভীক গতিতে এভাবে মিশানের কাছে এসে দাঁড়িয়ে লেকচার দিয়েছে। এর মধ্যে ইরফান শেখ তীব্রের দেখা দেখি মিশানের কাছে আসলো। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল আসবে কিনা। তীব্রকে দেখে ভেতরে সাহস করে এসে মিশানকে ধমকের স্বরে বলল, এই তো হিরো সেজে দাঁড়িয়ে আছিস, মাস্ক সানগ্লাস খোল, তোর হিরোকে দেখার জন্য আমরা দাঁড়িয়ে আছি। তীব্র গাম্ভীর্যতার সাথে শীতল কণ্ঠে বলল, ইরফান সাহেব, এখানে আমি আছি। দয়া করে আমার সামনে গলার আওয়াজ নিচু রাখবেন। মাস্ক খুলবে নাকি আরও 2-4টা লাগাবে সেটা আমি বুঝবো। আপনি প্লিজ নিজের পজিশনে যান। ইরফান শেখ তীব্রর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে সরে গেল। তীব্র পেছন ঘুরে একটু সরে দাঁড়িয়ে রাসেলকে ডাক দিল, জি স্যার বলুন। জি স্যার বলুন। শোনো, আমি যেহেতু বলেছিলাম আমি শুধু আসামি শনাক্তকরণ অবধি কাজ করব, তারপর আমি আমার রাস্তায় চলে যাব। আমার প্রতিশ্রুতি আমি রেখেছি, সো এখন বাকিটা তোমরা যা করার করবে, কিন্তু আমার কিছু কন্ডিশন আছে। জি স্যার বলুন। কিলারের মাস্ক আর সানগ্লাস পরে যেরকম মুখ ঢাকা আছে সেরকমই থাক, কারণ আমাদের পেছনে মিডিয়া অনবরত লেগেই আছে। আগামী 2-4 দিন মিডিয়া কোনোভাবে যেন না জানতে পারে আমরা কিলারকে পেয়েছি। কিন্তু কেন এরকম করবো স্যার, জানতে পারে কি? সরি, কারণ আমরা শিওর জানি না কিলার একাই একজন নাকি ওদের কোনো গ্যাং আছে। বাই এনি চান্স যদি ওরা কোনো গ্যাং হয় তাহলে মিডিয়ার থেকে জেনে যাবে ওদের লোক আমাদের কাছে বন্দি। এসব গ্যাংদের মাঝে একতা বল খুব প্রখর, তবে দেখা যাবে ওকে উদ্ধার করার জন্য আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো। ওরা কিন্তু ঘুরে ফিরে পাওয়ারফুল মানুষদেরই মারছে। বাই এনি চান্স এরকম কিছু হলে এতে আমাদের প্রতিটা কর্মীর জীবন ঝুঁকিয়ে যাচ্ছে। ওকে পুলিশ কাস্টডিতে নিয়ে রাখুন, এখন সকালে আমি এসে জিজ্ঞাসাবাদ করলেই সব হিসেব ঢুকিয়ে রাখবে। ওকে স্যার। সতর্ক থেকেও যেন কোনোভাবেই এই চেহারাটা মিডিয়ার সামনে না আসে। এখান থেকে প্রয়োজনে একে আলাদা চাদর দিয়ে মুড়িয়ে নিয়ে যাও। বাই এনি চান্স যদি মিডিয়ার সামনে পড়ে যায় বলবে অন্য এক আসামি। মাথায় রেখো, চেহারা যেন মিডিয়া না দেখে। শিওর স্যার, কিন্তু ইরফান শেখ স্যার উনি তো হাঁচি দিলেই মিডিয়াকে জানিয়ে দেয়। বাই এনি চান্স উনি যদি আমাদের বিপরীত থাকে, সে ব্যবস্থা আমি করছি। ওনার সাথে কথা বলে আমার ঠান্ডা মাথা গরম করতে চাই না। মোশাররফ স্যারকে দিয়ে বলাচ্ছি, এরপরেও যদি না শুনে কথা সোজা ক্রস ফায়ার, তারপর যা হওয়ার আমি দেখে নেব। ওকে স্যার। হুম স্যার আর একটা কথা। বলো।
ক্রিমিনালের কাছে যেতে ভয় লাগছে। আপনি যদি হ্যান্ডকাপটা পরিয়ে গাড়িতে উঠিয়ে দিতেন। তীব্র হাত বাড়াতে রাসেল হ্যান্ডকাপ তুলে দিল। মিশনের কাছে গিয়ে মিশনের হাতে কড়া পরিয়ে দিল। কাল রাতেও তোকে হ্যান্ডকাপ পরিয়েছিলাম, আজও পড়াচ্ছি। 2 দিনের ডিফারেন্স এইটুকুই। কাল তোর কুকীর্তিটা সামনে পড়েনি, আজ পড়লো। জি স্যার, আমার ক্ষেত্রেও একই রকম। আজ রাতেও আপনার সাথে দেখা হয়েছে, আবার আরেক কোনো রাতে দেখা হবে। ডিফারেন্স শুধু এইটুকুই, আজ আমি অসহায় আছি, কাল পাওয়ারফুল থাকবো। কাল সকালে দেখা হচ্ছে আমাদের, রাত অবধি অপেক্ষা করতে হবে না। স্যার কি বা গ্যারান্টি আছে? হতে পারে আজ ভোরের আগেও আপনার সাথে আমার আরেকবার দেখা হলো। ভালো হতে হলে এখন অনেক পরিশ্রম। যদিও তোর ভালো হওয়ার কোনো সুযোগ নাই, সোজা মৃত্যুদণ্ড পড়বে। আমি আমার টার্গেট ফিল আপ করেই ছাড়বো স্যার, বাই হোপ আর বাই ক্রুক। তীব্র চোখ গরম করে মিশানের দিকে তাকিয়ে মিশানকে ধরে গাড়িতে ওঠালো। সাথে 2 জন এএসআই আর 6-7 জন পুলিশ কনস্টেবলদের পাহারা দেওয়ার জন্য রাখলো। রিপন হায়দারের ডেড বডিটাও আলাদা একটা গাড়িতে ওঠানো হয়েছে। সমস্ত পুলিশ ফোর্স গার্ডদের সাথে ঢাকার দিকে নিয়ে যাচ্ছে। আর এদিকে ডিআইজি স্যারকে দিয়ে ইরফান শেখকে ভালো মতো বুঝিয়ে ওয়ার্নিং দিয়েছে। সবাইকে পাঠিয়ে তীব্র নিজের পথে গন্তব্য নিল। নিজের র্যাবের পোস্টিংটা কনফার্ম করলো। সকালবেলা একবার গিয়ে মিশনকে জিজ্ঞাসাবাদ করবে, তারপর সোজা র্যাবের অফিসে চলে যাবে। বাই এনি চান্স ক্রিমিনাল যদি হাত থেকে ছুটে যায় তবে তার দায় তীব্র নেবে না, দ্বিতীয়বার পিছু ফিরবে না একে ধরার জন্য। তীব্রর এই মন্তব্য সিনিয়ররা কোনো আপত্তি জানায়নি, কারণ তীব্রর নিজস্ব মিশন আছে। এখন তীব্র নিজের জন্য আঁকানো পথে চলবে। এত সহজেই মিশনকে ধরে ফেলার প্ল্যানের চাল ছড়ালো তীব্র তার ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক। গতরাতে মিশনকে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে ওঠালো। তখনই ওর খেয়াল হলো রিপন হায়দার বলেছিল নীল রঙের জল জল করা চোখ ওর দিকে তাকিয়েছিল। তীব্রর মনে পড়ল মিশনের চোখের মণিটা নীলছে। রাতে ভালো মতো খেয়াল করে দেখে মিশনের চোখের মণি যেহেতু নীলছে, সেহেতু ও যদি নীল রঙের কোনো লেন্স পরে চোখে, তাহলে ওর চোখে নীলমণি হালকা আলোতে জল জল করবে। আবার মিশন রাত বিরাত বাইরেও থাকে, ওকে দিয়ে এটা সন্দেহ করা যুক্তিসঙ্গত। সেদিন ভোর থেকেই লোক লাগিয়ে রাখে মিশনের অ্যাক্টিভিটিস ফলো করার জন্য। গাড়িটা অমন জায়গায় রেখেছিল কারণ মিশনকে কে নিয়ে যায় বা কিভাবে গাড়ি থেকে বের হয় সেটা যেন ভালো মতো দেখতে পারে। সেজন্য সেই ভোর থেকে রাত অবধি ওকে ফলো করা হয়েছে শুধু। রাত প্রায় 12:30-ও বেশি বাজে তখন। তীব্র অফিসে বসে কেস সলভের প্রজেক্টটা চালিয়েই যাচ্ছে। ওকে সাহায্য করার জন্য এএসআই রাসেল এখানে বসে আছে, যেন কোনো কাজে আসতে পারে। রাসেল, জি স্যার। এই অদ্ভুত মার্ডার প্রথম কোথায় হয়? স্যার চট্টগ্রাম এয়ারপোর্ট এরিয়াতে। আর সর্বশেষ কোত্থেকে খবর এসেছে? স্যার তোরাকের এমপি ছোট ছেলের পর আর কোনো নিউজ পাইনি। ভালো মতো খোঁজ নিয়ে দেখেছো তো? হ্যাঁ স্যার। এই মাসের প্রথম আর আগের মাসের শেষ মার্ডার কোথায় হয়েছে? স্যার এই মাসের প্রথমে হবিগঞ্জ জেলাটার খবর এসেছিল, কিন্তু ফরেন্সিক রিপোর্ট থেকে জানা যায় ওটার মার্ডার হয়েছিল আরও 2-3 মাস আগে। আর আগের মাসের শেষেরটা ঢাকাতেই ছিল। রিপন হায়দারকে আসছে? জি স্যার। ওকে বলো আশুলিয়ার পরের বাস স্টপে যেন নেমে যায়। ওকে স্যার। রাসেল অনবরত কল দিয়েই যাচ্ছে, কিন্তু রিসিভ হচ্ছে না। হয়তো গাড়িতেই ঘুমোচ্ছে। স্যার রিসিভ হচ্ছে না। রিসিভ না হওয়া অবধি কল দিতে থাকো। আগামী 30 মিনিটে যদি কল রিসিভ না হয় তাহলে সোজা সিআইডি অফিসে চলে যাবে আর মোবাইল লোকেশন ট্র্যাক করবে। তীব্র ইরফান শেখকে কল দিতে গিয়ে কল দিল না, একটা ভয়েস মেসেজ পাঠালো। ইরফান সাহেব ফোর্সকে রেডি হতে বলুন, আমি 30 মিনিট পর নক দিলে সব বেরিয়ে পড়বে। তীব্রর মনে কিছু একটা গাইছে, হয়তো কোনো একটা হিসেব মিলে যাচ্ছে। ক্রিমিনাল ধরতে না পারলেও এর ইতিহাস উদ্ঘাটন হয়ে যাবে। মিনিটের কাঁটা ঘুরেই যাচ্ছে। রিপন হায়দার কল রিসিভ করছে না। 30 মিনিট পেরিয়ে গেল। এবার তীব্রর নির্দেশ মতে সবাই বেরিয়ে পড়ল। এমনভাবে বের হলো যেন মিডিয়া কিছু জানতে না পারে। 35 মিনিট পেরোতেই রিপন হায়দারের নাম্বার থেকে কল আসে। রাসেল রিসিভ করে সাথে সাথে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দুঃখিত, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, বাসে ফোন বেজেছে, আমি বুঝতে পারিনি। ইটস ওকে স্যার। আর স্যার আপনি কোন পর্যন্ত এসেছেন? আমি তো ঠিক বলতে পারছি না, এলাকাটা বেশ অন্ধকারই লাগছে। এলাকার নামও কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না তেমন। বাসের কোনো যাত্রীর কাছে জিজ্ঞেস করবেন একটু স্যার। বাসে কোনো যাত্রী নেই, সেদিনের মতো আমি আর ড্রাইভারই।
রাসেল ফোন কান থেকে সরিয়ে তীব্রকে বলল, স্যার উনি বলছেন সেদিনের মতো নাকি আজও গাড়ি ফাঁকা। ফোনটা দাও। তীব্র ফোন কানে নিল। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রিপন সাহেব, আপনি একটা কথা কান খুলে শুনে রাখুন। বাই এনি চান্স গাড়ি যদি ঢাকার আগে থেমে যায়, আপনি সাথে সাথে আমাদেরকে জানাবেন। সেদিনের মতো যদি কেউ আজকে উঠে তবে তো কথাই নাই। প্রয়োজনে গাড়ি থেকে আপনি নেমে পড়বেন, সাথে সাথে অন্য গাড়িতে উঠবেন। অন্য গাড়ি কোথায় যাবে না যাবে সেটা জিজ্ঞেস করার কোনো দরকার নাই। যদি দেখেন ওই গাড়িও জনশূন্য হবে, তবে ওই গাড়ি থেকেও নেমে অন্য গাড়িতে উঠবেন। ওকে স্যার। আর শুনুন। জি স্যার, বলুন। গাড়ির জানালা দিয়ে চোখ রাখুন। আপনি যে গাড়িতে যাচ্ছেন সে গাড়ির পাশ দিয়ে যদি কোনো জনবহুল গাড়ি দেখেন, তবে হাতের ইশারা করে থামাবেন। এই গাড়ি থেকেই ওই গাড়িতে উঠবেন। ওকে। সাবধানে থাকবেন। রাখছি। তীব্র ফোন কেটে রাসেলকে লোকেশন ট্র্যাক করে সেদিকেই যেতে বলল। তীব্রর ধারণা অনুযায়ী কিলার সেই জায়গা থেকে বাসে উঠবে যেখান থেকে আগের দিন উঠেছিল। ওদিকে ইনফরমেশন পেয়ে মিশানও বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। তিনি 33 যেন মিলতে বসেছে। সবকিছু তীব্রর প্ল্যান মতোই সেট করা থাকে, কিন্তু রিপন হায়দার টেনশনের মাঝেও ঘুম যেন আটকে রাখতে পারে না। বাসে অনবরত ঘুমিয়ে যাচ্ছে। রাসেল। জি স্যার। মৃত্যু কি একটা জিনিস, তাই না? একটা হাদিসে শুনেছিলাম যে যেখানকার মাটি দিয়ে তৈরি তার মৃত্যুর সে স্থানে হয়। মৃত্যু কি একটা জিনিস, তাই না? মৃত্যুর জাল তাকে নানান কৌশলে সে স্থানে টেনে আনে। রিপন হায়দারের মৃত্যুটা কিন্তু যে স্থানে ছিল সেখানে হতে পারত, কিন্তু তার মৃত্যু হবে ঢাকার গন্তব্যপথে। রিপন হায়দারের বাড়ির নাম্বারটা পালে কালেক্ট করো। স্যার কোনোভাবে কি তাকে বাঁচাতে পারবো না? আমার কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না আমরা তাকে বাঁচাতে পারবো। আর হ্যাঁ, 99% শিওর ক্রিমিনালকে ধরতে পারবো। একজনের মৃত্যুর বিনিময়ে যে আরও কতজনের জীবন বেঁচে যাবে সেটাই এখন সান্ত্বনা। স্যার কি এমন রিজন হতে পারে এদেরকে শিকারির মতো মারার? সেটা কিলারের থেকে জানতে পারবো। দেখা যাক কি হয়। এদিকে খবর পায় মিশান বার থেকে মদের বোতল নিয়ে জুসের প্যাকেটের ভিতর ভরে খেতে খেতে ছন্নছাড়া হয়ে ঘুরছে। তীব্র একবার চাইলেও যেন ওকে ফলো করা বাদ দেয়, কিন্তু কি মনে করে যেন সে বাধাটা দিল না। কিছুক্ষণের মধ্যেই মিশান একটা গাড়ি ধরে এদিকে যাত্রা নেয়। আগের দিন মিশান যে এরিয়া থেকে গাড়িতে উঠে ঠিক তার 10 মিনিট দূরত্ব থেকে ফোর্স সন্ধ্যার মতো ক্রমে ক্রমে রেডি হয়ে থাকে। এদিকে মিশান গাড়িতে ওঠার সাথে সাথে ঘুমন্ত রিপন হায়দারের শরীরে এক জায়গায় মেডিসিন দিয়ে অবশ করে পয়জন ইনজেক্ট করে দেয়। যে পয়জনটা তার পুরো শরীরের রক্ত শিরাতে ছড়িয়ে পড়ে, তাকে আস্তে আস্তে মৃত্যু অবধি নিয়ে যাবে। সে সময় রিপন হায়দার কিছু বুঝতে না পারলেও কিছুক্ষণ পর ঘুম ভেঙে যেতেই ওকে দেখে গাড়ি থামিয়ে তীব্রের কথা মতো নেমে যায়। হয়তো এ যাত্রায় বেঁচে যেত যদি না ঘুমিয়ে পড়তো গাড়িতে। যা হওয়ার তা তো হয়েই গেছে। তীব্র নিশ্চিন্তে নিজের বাড়ি ফেরার পথ ধরল। এদিকে মিশানকে স্পেশাল গার্ড দিয়ে ঢাকাতে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু মিশান চটজলদি কোনো প্রকার ছোটাছুটির চেষ্টা না করে ঠান্ডা মাথায় ভাবছে কিভাবে কি করা যায়। যে করে হোক দু একটা গুলি খেয়ে হলেও ঢাকা পৌঁছানোর আগে কিছু একটা করতে হবে। কোনোভাবে যেন ওর চেহারাটা ওদের সামনে না আসে। বাই এনি চান্স দেখে ফেললে অনেক বড় সমস্যায় পড়তে হবে। এখনও ওর টার্গেট ফিল আপ হয়নি। চেহারাটা যদি কেউ দেখে ফেলে তাহলে চোরের মতো লুকিয়ে লুকিয়ে টার্গেট ফিল আপ করতে হবে। শুধু তো তীব্র ওকে চিনে ফেলেছে, আরও সন্দেহভাজন কয়েকজন যোগ হয়েছে। মিশন ঠান্ডা মাথায় প্ল্যান আছে। যারা দেখে নিয়েছে তাদের আজ রাতের মধ্যেই সরিয়ে দিতে হবে, না হলে মহা কেলেঙ্কারি ঘটে যাবে। কিন্তু কিভাবে কি করা যায়? হঠাৎ করে মিশন কণ্ঠস্বর মোটা করে একজনের দিকে তাকিয়ে বলল, ভাই আজ সকাল থেকে আপনিই তো আমায় ফলো করছিলেন তাই না? আপনার সাথেও যে আরেকজন ছিল উনি? মিশন পুরো কথাটা আন্দাজে ঢিল ছোড়ল। ভাগ্যবশত ঢিলটা জায়গা মতো গিয়ে পড়ল। একজন কনস্টেবল মিশনের দিকে তাকিয়ে বলে, জি আমি ছিলাম স্যারের সাথে। ট্যালেন্ট আছে বস আপনাদের। সকাল থেকেই আমি আপনাদের নোটিস করেছি, কিন্তু এইরকম কিছু হবে ভাবতেই পারিনি। এই বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছিলাম। অতি বুদ্ধিমানরা সবসময় ছোটোখাটো ভুল করেই ধরা খায়। মিশন রহস্যময়ভাবে উত্তর দিল, ঠিক বলেছেন স্যার। আপনাদের পুলিশের ট্রেনিংয়ে কি মার্শাল আর্ট শেখানো হয়েছে? না, তবে এটা নাকি আমাদের শেখানো হবে শুনেছি। তাই কুন্ডু? না, এটাও কার্যকর হয়নি। হবে, তবে ক্যারাটে শেখানো হয়। আমিও যাব, সামনে ট্রেনিং আছে। ও আচ্ছা। মিশন কিছুক্ষণ ঝিম ধরে বসে রইল।
কিছুক্ষণ পর মনে হলো গলার কাছে বমি এসে রেশ করেছে। ভাই লেবু হবে একটু? গাড়ির ভেতর লেবু পাবো কোথায়? ওকে, আমি একটু বমি করছি, আপনার পাটা একটু সরান। এই দাঁড়ান দাঁড়ান, আগেই করবেন না। আমরা দেখি স্যারকে বলে গাড়ি থামিয়ে বাহিরে নিয়ে বমি করার ব্যবস্থা করতে পারি কিনা। শুক্রিয়া স্যার। বমি আটকে রেখে বসে রইল। একজন অফিসার সিনিয়রকে কল দিল। হ্যালো স্যার, ক্রিমিনাল বমি করবে বলছে। অতিরিক্ত ড্রিঙ্ক করেই হয়তো এমন হয়েছে। গাড়ি থামাতে বলবো নাকি ভেতরে বমি করতে বলবো? ওপাশ থেকে কিছু একটা বলার পরপরই গাড়ি থামতে বলে। গাড়ি থামানোর পর একজন এসে কয়েকটা পলিথিন দিয়ে যায়। সেটা মিশনকে দেওয়া হলো। পলিথিন নেওয়ার সময় খেয়াল করলো বাইরের দিকে ওরা ঠিক কোন জায়গাতে আছে। তাতে বুঝতে পারলো সামনে একটা নদীর উপর চাপা ব্রিজ আছে, আর গাড়িতে ভেতর থেকে যে তালা দেওয়া ছিল সেটা এখন শুধু ছিটকিনি মেরে রাখলো। হয়তো এই কারণে বমি করা হয়ে গেলে আবার খুলতে হবে পলিথিনটা ফেলার জন্য। মিশনের হ্যান্ডকাফ খুলে হাত পেছন থেকে এনে সামনের দিকে আটকে দেয়, যেন পলিথিন ধরে ভালো মতো বমি করতে পারে। মিশন অন্যদিকে ঘুরে পলিথিনে বমি করে। আচমকাভাবে ইচ্ছে বশত মুখ ছাপিয়ে রেখে কিছুটা বমি গাড়ির ভেতর করে দেয়। বাকিরা মদযুক্ত বমির গন্ধে নাক আটকে চোখ বন্ধ করে নেয়। এই সুযোগে মিশন বমির পলিথিনটা একজনের দিকে বাড়িয়ে দেয়। স্যার প্যাকেটটা। লোকটার গা ঘিন ঘিন করেও লাভ নেই। বমি দেখে সবার বমির প্রকোপ অবস্থা। যে ছিটকিনিটা খুলে বমি বাইরে ফেলতে যাবে ঠিক তখনই কারেন্টের বেগে মিশন ওই দুই পুলিশকে এমনভাবে আঘাত করে যেন সাথে সাথে লুটিয়ে পড়ে। এতক্ষণ যে মারপিটের নামগুলোর কথা জিজ্ঞেস করছিল সেটার কারণেই করেছিল। এরা কেউ পারে কিনা, কারণ মিশন এগুলো অনেক ভালো পারে। বাইরের কান্ট্রিতে মিশনে যাওয়ার আগে এগুলো সব শিখেছিল। এখন এই টেকনিকে মারলে কেউ ওর সাথে পারবে কিনা সেই হিসেবটাই মেলাচ্ছিল। একজনের থেকে একটা গান নিয়ে জিওল মাছের মতো পিচ্ছিল মেরে এতগুলো গার্ডের ভেতর থেকে গাড়ি চলন্ত অবস্থায় মিশন লাফ দিয়ে গড়িয়ে পড়ে যায়। অন্য পুলিশ পেছন থেকে সাথে সাথে বেশ কয়েকটা গুলি চালায়। সেখান থেকে একটা গুলি মিশনের হাতে ডানার মধ্যে লেগে যায়। তাতে মিশন কাবু হওয়ার না সেকেন্ডেই হাতের ডান দিকে পয়েন্টে গুলি করে দু হাতের হ্যান্ডকাপের শিকল কেটে ব্রিজ থেকে পানিতে ঝাঁপ দেয়। ডুব সাঁতারটাও সেনাবাহিনীতে থাকতে বেশ ভালো মতোই শেখা হয়েছিল, যার ফলে পানির সাথে মিলিয়ে যায় নিমিষেই। অন্ধকারে গুলি করায় অনেকেই ধরে নিয়েছিল গুলি হয়তো বেশ কয়েকটা লেগেছে। ক্রস ফায়ারের পারমিশন যেহেতু আগে থেকেই ছিল, মারা গেলেও সমস্যা নেই। মরে গেলে পানি খেয়ে সকালের মধ্যে ভেসে উঠবে এই এরিয়াতেই। তবুও যদি বেঁচে থাকে তবে বেশ কয়েকজন উপরেই রইল, আর কয়েকজন নিচে যাওয়ার জন্য চেষ্টা করছে। ব্রিজের গোড়ায় গিয়ে নিচের দিকে নামতে গিয়ে পা ফসকে গড়িয়ে পড়ার অবস্থা। এতটা ঢালু অবস্থা, পাশ দিয়ে রেল লাইনের রাস্তা গেছে। এর মধ্যেই একটা রেলগাড়ি যায়, যার ঝমঝম বিকট আওয়াজে জন্য সবাই স্থির হয়ে কান চেপে দাঁড়িয়ে রয়। এতক্ষণে মিশনের স্থান ত্যাগ করা শেষ। গুলিটা যে লেগেছে এখন ততটাও ব্যথা অনুভব না হলেও ঘণ্টাখানেক পর বুঝবে কত ধানে কত চাল। এএসআই রাসেল তীব্রকে কল দিচ্ছে, ফোন রিসিভ হচ্ছে না। রিফাতের ফোনে কল দিতেই রিফাত রিসিভ করল। রাসেল ফোনটা তীব্রকে দিতে বলতেই রিফাত পেছন ঘুরে দেখে তীব্র মাথায় হেলান দিয়ে ঘুমোচ্ছে। স্যার স্যার তীব্র চোখ খুলে তাকালো। স্যার রাসেল স্যার কল করেছে। কি বলছে? আপনার সাথে কথা বলবে। জি। রিফাত তীব্রকে মোবাইল এগিয়ে দিল। হ্যালো। রাসেল ভয়ার্থ ও উত্তেজিত কণ্ঠে বলল, স্যার 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 সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সেটা বলো। স্যার ক্রিমিনাল পালিয়ে গেছে। তীব্র উচ্চ স্বরে বলল, হোয়াট? স্যার দুজন কনস্টেবলকে মেরে ফেলেছে গাড়িতেই। আমরা ক্রস ফায়ার চালিয়েছি, হয়তো ক্রিমিনালের গায়েও লেগেছে কয়েকটা। এরপরও ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছে। গুলি লেগেছে শিওর, কিন্তু বুঝতে পারছি না বেঁচে আছে নাকি মারা গেছে। তীব্র উচ্চ স্বরে ধমক দিয়ে বলল, গর্ধব কোথাকার, একটা কাজও ঠিক মতো করতে পারো না তোমরা। সব কিছু কি হাতে খড়ির মতো দেখিয়ে দিতে হবে? সামান্য একটা ক্রিমিনালকে 20-25 জন লোক মিলে গার্ড করতে পারলে না। আরিফাত, গাড়ি ঘোরাতে বলো। স্যার সরি স্যার, এরকম একটা ঘটনা ঘটে যাবে আমি বুঝতে পারিনি স্যার। কীভাবে কি হয়ে গেল চোখের সামনে, পুরোটা ঘটনা কারেন্টের গতিতে ঘটে গেল স্যার। এই ফোন রাখো তো, যত সব। টাকা দিয়ে সরকার তোমাদের পোষে না, বরং গরু পুষলে বেশ এগিয়ে যেত দেশের উন্নয়ন যাত্রা। ফোন কেটে দিয়ে তীব্র রিফাতকে ফোন ব্যাক করলো। এবার নিজের ফোন দিয়ে অ্যাডিশনাল আইজি খায়রুল হক স্যারকে কল করলো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আবারও বিরক্ত করলাম। ওয়ালাইকুম আসসালাম।
তীব্র, বলো, সমস্যা নাই কোনো। আমি কি অফিসে আসবো এখন? না স্যার, অফিসে আসতে হবে না এখন, এমনকি কাল সকালেও আসতে হবে না। আরামের ঘুমটা দিয়েই অফিসে আসবেন। আমি বিদায় নিতে আসবো দুপুরের থেকে। তুমি যে তখন বললে সকালে আসবে, ক্রিমিনালকে জিজ্ঞাসাবাদ করতে হবে। হ্যাঁ স্যার, ব্যাপারটা আমার কথা মতো ঘটলে প্রযোজ্য ছিল। যেহেতু আমার কথা মতো কিছু হয়নি, তাই ইচ্ছেও হচ্ছে না, তাই হচ্ছেও না কিছু। মানে বুঝলাম না। স্যার, বেশ কয়েকটা মিটিংয়ে তো আপনারা সিনিয়ররাই বলে দিয়েছেন আমি শুধু আসামি শনাক্তকরণ অবধি আছি। এরপর দায়িত্ব আমাদের এসপি ইরফান শেখের উপর, যেন সহি সালামতে আসামিকে মিনিমাম পুলিশ কাস্টডি অবধি নিতে পারে। মিনিট 30 আগেও আমি আপনাদের জবানবন্দি দিলাম। আমার কাজ, কর্তব্য শেষ। এখন আমি মুক্ত কিনা আপনারা আমার মতকে সমর্থনও করলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আপনার গুণধর অফিসারগুলো একজন ক্রিমিনালকে ঢাকা অবধি নিয়ে যেতে পারল না। তার আগেই ক্রিমিনাল পিচ্ছিল মেরে হাওয়া হয়ে গেল। এখন কি মনে হয় স্যার, আমরা কেউ বাঁচবো, নাকি এখন আমাকে আবার এই লীলা খেলার গুটি প্রথম থেকে সাজাতে বলবেন? অফিসার চুপ করে আছেন। স্যার চুপ করে আছেন কেন? কিছু বলুন স্যার। কাজের কাজ তো কিছুই হলো না, মাঝখান থেকে আমার পুরো টাইমটাও ওয়েস্ট। আপনারা ভালো মতোই জানেন আমার নিজের মিশনটা কত জরুরি। সময় চলে গেলে আমার কাজও কঠিন হয়ে দাঁড়াবে, কিন্তু আমার কথা কেউ কানে পাত্তা দিল না। সো এখন আমি তীব্র যদি এক বাপের বেটা হই, এই কাজটা আমাকে দিয়ে দ্বিতীয়বার আমার বাপেও করতে পারবে না। প্রয়োজনে জবটা ছেড়ে দেব, কিন্তু এই কাজ, একটা কাজে আমি অন্য কারো ভুলের জন্য দ্বিতীয়বার হাতে লাগাতে পারবো না। তীব্র, মাথা ঠান্ডা করো, দেখা যাক ঘটনা কত দূর যায়। এতজন ফোর্স নিয়েও এরকম একটা ব্লান্ডার হয়ে গেল কি করে? সেটা আপনার কর্মীরাই ভালো জানে। এখানে কি সিনিয়র ইরফান সাহেব আছে এখনো? হয়তো। আমি যাচ্ছি ওদিকে, দেখি কি হয়। আপনি নিশ্চিন্ত ঘুমান স্যার। ফোন রেখে দিয়ে বসে রইল। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল স্পটে। এসে দেখে সবার মধ্যে একটা উত্তেজনা চলছে। ইরফান শেখ যে এত লটর পটর করে সেও মুখ চুপসে দাঁড়িয়ে আছে। কিন্তু একটা ব্যাপার দেখে তীব্রর মেজাজ সেই গরম হলো। বোকার মতো সবাই এক জায়গাতেই খোঁজাখুঁজি চালাচ্ছে। মিশান তো এতক্ষণে পুরো এরিয়া ত্রিসীমানা পেরিয়ে গেছে। এত রাতে কোনো লঞ্চ স্টিমারও দেখতে পাচ্ছে না এদিকে। তীব্র আরেকটু দূরে এগিয়ে গিয়ে সবাইকে খোঁজাখুঁজি করতে বলল। খোঁজাখুঁজির কিছু ডিরেকশন দিয়ে ওখান থেকে চলে গেল। খামোখা এদের সাথে সময় নষ্ট করে লাভ নেই। ভালো মতোই জানি ক্রিমিনালকে হাজার খুঁজলেও আজ রাতে অন্তত পাওয়া যাবে না। মিশন অনেকটা দূরে এক ডুবি পেরিয়ে গেছে। নিঃশ্বাস আটকে আসার ফলে হালকা করে মুখটা পানি থেকে বের করে লম্বা নিঃশ্বাস নিয়ে আবার ডুব দিল। অনেকক্ষণ পর বুঝতে পারল নদীর গভীরে এসে গেছে। আশেপাশে কোনো তীর দেখা যাচ্ছে না। তার মানে যে ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছিল সেটা নদীর একটা ছোট্ট শাখা ছিল মাত্র। এখন মিশন আসল নদীর বুকে এসে গেছে। ডানার ব্যথাটা আস্তে আস্তে অনুভব হচ্ছে। পানি থেকে মাথা বের করে এদিক ওদিক দেখার চেষ্টা করছে কোনো নৌকা বা ট্রলার, স্টিমার, ফেরি কিছু একটা দেখতে পায় কিনা। অনেকক্ষণ অপেক্ষার পর বালি বহন করে নিয়ে যাচ্ছে একটা ট্রলার দেখতে পায়। মিশন কৌশলে ট্রলারের এক প্রান্তে উঠে বসে। একজন কর্মী সে ট্রলারের গতিবেগ নিয়ন্ত্রণ করছে। মিশনকে দেখে ভয় পেয়ে যায়। এভাবে চলন্ত ট্রলারে শেষ রাতে উঠে বসল ভূতের মতো। ট্রলারের হালকা আলোতে মিশনের চোখ জ্বলজ্বল করছে। এটা দেখে লোকটা ভয়ে কাবু হয়ে রইল। মনে হচ্ছে সেন্সলেস হয়ে যাবে। ভূতেরা আগুন দেখে ভয় পায় জেনে একটা সিগারেট ধরালো, কিন্তু তাতেও কিছু না হয় ভয়ে বরফ হয়ে রইল। মিশন নিজের মতো চুপচাপ বসে বড় বড় শ্বাস নিচ্ছে নীরবে। ভয়ে তাড়াহুড়ো করে ট্রলারের স্পিড আরও বাড়িয়ে ঘাট খুঁজতে লাগলো। লোকটার সাথে আরেকজন কর্মী ছিল, কিন্তু সে চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। ভয়ে এতটা কাবু হয়েছে যে গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। তাকে ডেকে তোলার জন্য কিছু দূর যাওয়ার পর একটা ঘাট দেখতে পেল, যেখানে অনেকগুলো জাহাজ, লঞ্চ, স্টিমার, ফেরি ভিড় করে আছে। ট্রলারটা পাড়ি নিতেই সামনে তাকিয়ে দেখে কিছুক্ষণ আগে যাকে দেখতে পাচ্ছিল সে নেই। এখানে হাওয়া হয়ে গেছে। সে পুরোপুরি শিওর ওটা ভূতই ছিল। কিন্তু মিশন ট্রলারের বেগ আস্তে আস্তে কমতে দেখে চুপ করে ওই ট্রলার থেকে অন্য একটা খালি স্টিমারে উঠে যায়। সেখান থেকে একে একে লঞ্চ, স্টিমারের ওপর দিয়ে হেঁটে যেতে যেতে ঘাট থেকে একটু দূরত্বে গিয়ে নামে, যেন কেউ দেখতে না পায়। সেখান থেকে আস্তে আস্তে হাঁটা পায়ে রোডের দিকে যায়। ফজরের আজান দিয়ে দিয়েছে।
ভেতরের আলো চারিপাশে ফুটছে। একটা চলন্ত সিএনজিতে বসে রইল। ভাই আপনার মোবাইল আছে? আছে আপা। একটু দেয়া যাবে? দেয়া যাব। কই ফোন দিবেন? বাড়িতে কল দিব টাকা নিয়ে আসার জন্য। আমার কাছে টাকা নেই ভাই। সিএনজি ড্রাইভার তার মোবাইলটা দিল। মিশন গাড়ি থেকে বের হওয়ার সময় কয়টা খুচরো টাকা ছাড়া আর কিছু নিয়ে বের হয়নি। ওয়ালেট, মোবাইল সব বাড়িতে। এখন দীপকে একটা কল করল। দীপ ফোন রিসিভ করে চুপ রইল। হ্যালো। মিশনের কণ্ঠ পেয়ে উত্তর দিল। মিশন, তুই কোথায় আছিস? মিশন, তুই কোথায় আছিস? অ্যাটলিস্ট জানাবি তো। রাতে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। এত লেট কেন? তাড়াতাড়ি বাড়িতে ফের। আরে শোন, বাড়ি এখন ফিরবো না, 4 নম্বরে আয়। আমার মোবাইল ওয়ালেটও নিয়ে আয়। আচ্ছা, আসছি এক্ষুনি। রাখছি। মিশন ফোনটা হাতে নিয়ে সিএনজি ড্রাইভারকে জিজ্ঞেস করল, ভাই আপনার ফোনে তো ডুয়াল সিম, একটা হারিয়ে গেলে আরেকটা দিয়ে চলতে পারেন, সেই জন্য রেখেছেন তাই না? হ আপা। আপনার মোবাইলের দাম কত? 8,000। ও আচ্ছা। ভাই একটু ফোনটা একটু পরে দিই, বাসা থেকে কল দেবে একটু পর। আচ্ছা। ধন্যবাদ ভাই। এই অসময়ে আপনার শরীর ভেজা কেন? আমি সেনাবাহিনীর লোক, ক্যান্টনমেন্ট গিয়েছিলাম। আসার সময় পানিতে পড়ে গিয়েছিলাম ভাই। জামা কাপড় কিচ্ছু নেইনি সাথে, এখন জামা চেঞ্জ করতে যাচ্ছি। বাসাটা দূরে, তাই বাসার লোকে এগিয়ে আসতে বললাম যেন তাড়াতাড়ি ফিরতে পারি। ও আচ্ছা। শীত লাগতেছে না? তা তো লাগছেই। গা থেকে ভেজা জ্যাকেটটা একটা বড় ম্যানহোলে ফেলে দিতে গিয়েও ফেলে দেয়নি, কারণ 2 হাতের বিচ্ছিন্ন হ্যান্ডকাপ যেন দেখা না যায় সেজন্য। এদিকে ঠান্ডা, তার উপর বাম হাতের ডানায় গুলি লাগায় হাতটা ব্যথা হয়ে আছে। গায়ে জ্বর উঠে গেছে, কিন্তু কিছুই করার নেই। এই মুহূর্তে নিজেকে স্বাভাবিক স্থানে রাখতে হবে। সিএনজি ওলার মোবাইলে কি ডায়াল করে যেন সিম কার্ডটা অফ করে রেখে দিল। একদম অকেজো করে দিল। এই নাম্বার ওঠাতে গেলে অন্য ভোটার আইডি কার্ড ব্যবহার করে ওঠাতে হবে, যে সিমটার মালিক হবে অন্য কেউ। মিশন ছোটোখাটো ব্যাপারগুলোতে খুব বেশি সতর্ক থাকে, কারণ ছোটোখাটো ভুলের পর বিপদ আসে। একটা জায়গায় এসে গাড়ি থামাতে বলল। মিশন সেখানে নেমে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর দ্বীপ এলো। জ্যাকেট পরা, উইন্টার হ্যান্ড গ্লাভস পরা, এমনকি টুপির সাথে মাফলার দিয়ে নাক মুখ আটকে এসেছে। চারিদিকে বেশ কুয়াশায় পড়েছে। এসে 1000 টাকার নোট ড্রাইভারকে দিল, সাথে মিশন মোবাইলটাও দিল। ভাঙতি নাই তো আমার কাছে। ভাঙতে লাগবে না, আপনি নিয়ে যান এটা। সিএনজি চলে যাওয়ার পর মিশন আর দীপ হেঁটে একটা গলির ভিতর ঢুকলো। দীপ মিশনের হাত ধরতে যাবে, তখনই দেখে ওর গা পুরো গরম, জ্বরে গা পুড়ে যাচ্ছে। মিশন, তোর গা তো জ্বরে পড়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে না? হাঁটছিস কি করে? আরে বলছি সব জায়গা মতো আগে তো পৌঁছেনি। ছোট বড় কয়েকটা গলি পেরিয়ে একটা নির্জন স্থানে এলো দুজনে। পুরাতন একটা দালান সেখানে। সেই দালানের একটা ফ্ল্যাটে ঢুকলো। এটা একটা ফ্যামিলি ফ্ল্যাটে ছিল। ভেতরে সব কিছুই আছে। বাইরে থেকে ভাঙাচোরা হলেও ভেতরে একদম ইনটেক। ভেতরের পরিবেশ দেখে বোঝা গেল এখানে ওদের আসা যাওয়া হয় প্রায় সময়ই। মিশন ভেতরের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে। দীপ একটা টেবিলের সামনে চেয়ার টেনে বসে রইল। মিশন ড্রেস চেঞ্জ করে দীপকে ভেতরে আসতে বলল। একটা খাটে বসতে বসতে দীপকে বলল, বুলেটটা বের করে দে, হাতটা ব্যথা করছে খুব। দীপ উত্তেজিত হয়ে বলল, বুলেট লেগেছে? মিশন, কেয়ারফুলি চললে কি হয় তোর, বলবি আমায়? আরে ধুর, আনফরচুনেটলি হয়ে গিয়েছে। শালা সেদিনই মেরে ফেলা উচিত ছিল। কিভাবে, কি হলো? মিশন সবটা খুলে বলল দীপকে। রাত থেকে কি ঘটনা ঘটেছে। দীপ ফার্স্ট এড বক্স নিয়ে মিশনের বুলেটটা বের করে দিল। বুলেট লাগার পর যতটা না ব্যথা করছিল, এখন তার থেকে 1000 গুণ ব্যথা করছে। শরীর থেকে অ্যালকোহলের রেশটাও শেষ হয়ে গেছে, যার ফলে সব মিলিয়ে ব্যথাটা অসহনীয় হয়ে গেছে। ব্যথাটা কোনোভাবেই সহ্য হচ্ছে না। মিশন, পেনকিলারটা খা, একটু পর ব্যথা আস্তে আস্তে কমতে থাকবে। ব্যান্ডেজ আগেই করিস না, অ্যালকোহল ঢেলে দে একটু। এটা খেলে আর ঢেলে দিলেই ব্যথাটা কমে যাবে। মেডিকেল সায়েন্স তুই বেশি জানিস নাকি আমি? খালি পেটে অ্যালকোহল ব্লাস্ট হবে। হালকা কিছু খেয়ে নে, তারপর ওষুধ খা, এরপর শুয়ে থাক। এই অবস্থায় তো বাড়ি তো যাওয়া যাবে না। মা বাবার সামনে কি স্বাভাবিকভাবে দাঁড়াতে পারবি? তাহলে চল। না, বাড়ি যাব না কয়দিন। বাড়িতে জিজ্ঞেস করলে বলিস আমাকে তুই একটা মেডিকেল ক্যাম্পেইনে পাঠিয়েছিস। এখানেই থাকবি? না, জ্বরটা একটু কমলে এক জায়গায় যাব। কোথায়? জানি না,
অবস্থা বুঝে জানাবো তোকে সময় মতো। যাওয়ার আগে কিছু খুচরো টাকা দিয়ে যাস তো। আমার ওয়ালেট মোবাইল সব বিছানার উপর রেখে দিয়ে চলে যা। ঠিক আছে, তুই শুয়ে থাক। এবেলা আর বের হোস না। এত সকালে তো কোনো হোটেল রেস্টুরেন্টও খুলেনি যে খাবার নিয়ে আসবো। আপাতত শুকনো খাবার খেয়ে থাক, আমি অফিসে যাওয়ার পথে খাবার দিয়ে যাব। দীপ মিশানকে শুকনো খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিল, তারপর ল্যাব কম্বল মুড়িয়ে দিয়ে চলে গেল। হাতের ডানা সহ সম্পূর্ণ হাত পাথরের মতো ভারী হয়ে আছে। এখন আস্তে আস্তে যেন পুরো শরীর ব্যথা হচ্ছে। শরীর এত গরম হয়ে আছে যেন চামড়া পুড়ে যাওয়ার অবস্থা। দীপ বাড়ি চলে যায়। 11টার দিকে তীব্র এসবিতে আসে নিজের কিছু পার্সোনাল জিনিসপত্র নেওয়ার জন্য। সিনিয়রদের সামনে যেতেই কেউ তীব্রকে কোনো রকম প্রেশার দিল না, কারণ তীব্র নিজের সবটা দিয়ে চেষ্টা চালিয়েছিল। অন্যের ভুলের কারণে কেন ডাবল খাটুনি খাটবে? সবার থেকে টেম্পোরারি বিদায় নিয়ে র্যাব ডিপার্টমেন্টের সম্পদ হয়ে গেল। মিরপুর র্যাব 4-এর দিকে গেল। দারুসালাম রোডের সাথে র্যাব 4 হেডকোয়ার্টার। ভেতরে গাড়ি ঢোকার পর তীব্র গাড়ি থেকে নামল। এমন সময় দালানের ভেতর থেকে বের হচ্ছিল এক পরিচিত মুখ, একজন সুন্দরী মায়াবতী যুবতী নারী, সাদা রঙের শাড়ি পরা। তীব্রকে দেখে সে ওর দিকেই আসতে নিল। অতীতে এই নারী তীব্রের জুনিয়র স্টুডেন্ট ছিল, নাম দীপ্তি। বর্তমানে এটা তীব্রের মাইনর এক্স। কেমন আছো তীব্র? ভালো, তুমি? দীপ্তি মলিন হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ। তীব্র জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি এখানে? ভাইয়ার কাছে এসেছিলাম, দরকার ছিল একটু। তুমি তো জানোই ভাইয়া র্যাবে আছে। তো হাজবেন্ড কি করে? দীপ্তি অপ্রস্তুত হাসি দিয়ে উঠল। হাসছো কেন? হাজবেন্ড কি করে আমি কি করে বলবো? আমি কি বিয়ে করেছি? হোয়াট? তুমি এখনো বিয়ে করোনি? কেন বিয়ে করিনি এটা আবার জিজ্ঞেস করো না, কারণ তুমি ভালো করেই জানো। অতীত ধরে এখনো বসে আছো তুমি? কিসের এত ব্যস্ততা তীব্র তোমার? 2 বছরে একটা খোঁজও নাওনি। আমি তো তোমায় ভুলেই বসেছিলাম। তীব্র মুখ শুকনো করে উত্তর দিল, তাহলে আর কটা দিন পর আমাদের দেখা হলে ভালো হতো। আমাকে দেখলে আর চিন্তা না। দীপ্তি হেসে উত্তর দিল, অন্য কেউ হলে এটা সম্ভব হতো। তীব্রের ভেতরে হয়তো কোনো চাপা কষ্ট জাগ্রত হয়ে উঠল। আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ হতাশাময় লম্বা নিঃশ্বাস ছেড়ে দীপ্তির দিকে ফিরে বলল, এনিওয়েজ, কোথায় আছো এখন? হলিক্রস। তীব্র ফর্মাল হাসি দিয়ে বলল, বাহ, বিরাট পজিশনে আছো দেখছি। সবই তোমার মোটিভেশনের ফল। আচ্ছা দীপ্তি, আমি তো আজই এলাম র্যাব পোস্টিংয়ে। তোর ভাইও যেহেতু এখানে, সো আবার এসো, সময় করে কথা হবে। এখন কিছু কাজ আছে, প্লিজ ডোন্ট মাইন্ড। ইটস ওকে, আমারও পৌঁছতে হবে, ক্লাস আছে, পরে দেখা হবে। আল্লাহ হাফেজ। তীব্র ফর্মাল হাসি দিয়ে বলল, আল্লাহ হাফেজ। দুজন দুদিকে গেল। তীব্র ভেতরে প্রবেশ করল। সবাই খুব সম্মান প্রদর্শন করল। সবাই ওকে আগে থেকে চিনে। তীব্র এর আগেও এখানে এসেছে। তীব্র ভেতরে গিয়ে নিজের কাজের সাথে অভিযুক্ত হলো। কয়েকজন সদস্য নিয়ে একটা টিম গঠন করল। একটা অভিযানের পুরো প্ল্যানের ম্যাপ আঁকলো 2 রাত ভরে। ব্রেনের ওপর প্রচুর প্রেশার যাচ্ছে। এসপিতে একটা বারো খবর নিয়ে দেখে না ওদিকের কি অবস্থা, তবে রিফাত কৌতূহলবশত খোঁজ নেয় আর যা জানে তীব্রকে জানায়। এ ব্যাপারে শোনার মতো বিন্দুমাত্র ইন্টারেস্ট তীব্রর মধ্যে নেই। ও চাইলে এবার সহজেই মিশনকে ধরিয়ে দিতে পারবে, কিন্তু দেবে না, কারণ ডিপার্টমেন্টের কিছু অফিসারের শরীরে জং ছাড়ানোর জন্য তীব্রর মুখ বন্ধ রাখতে হবে। পরে সময় মতো মুখ খুললেই হবে। এদিকে মিশনের জ্বর এই কমে তো এইবারে আপ ডাউনের মাঝামাঝি আছে। দীপ তাফসিন মিশনের দেখাশোনা করছে। দিনে কয়েকবার মামি ফোন করলে কণ্ঠস্বর স্বাভাবিক করে কথা বলে, ব্যস্ততা দেখিয়ে কল কেটে দেয়। মামি জানে দীপ ওকে মেডিকেল ক্যাম্পেইনে পাঠিয়েছে। আসল সত্য তো কেবল দীপ আর তাফসিনই জানে। 4 দিনের মাথায় মিশন শরীর নিয়ে উঠতে পারে, চলাফেরা করতে পারে। আস্তে আস্তে শুয়ে বসে প্ল্যান করে কিভাবে তীব্রকে শেষ করে দেয়া যায়। কেন যেন মনে হচ্ছে তীব্র এখনো মুখ খোলেনি। মুখ খুলে এতক্ষণে অভিযান চালিয়ে বের করে ফেলতো, এটা ভেবে স্বস্তি পাচ্ছেন। কিন্তু যেভাবেই হোক তীব্রকে ওর সরিয়ে দিতে হবে দুনিয়া থেকে। সন্ধ্যাবেলা একটা 22 তলা টাওয়ারের ওপর তীব্র দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর রিফাত তীব্রর পেছনে এসে দাঁড়ালো। রিফাত স্যার। পরচর্চা খুব খারাপ জিনিস জানো? জি স্যার। কি অদ্ভুত তাই না?
মানুষ বড় কোনো বিশ্বাসঘাতকতা করার আগে বিশ্বাস অর্জন করে। রাইট স্যার। সেজন্য আমি কখনোই কাউকে বিশ্বাস করি না, যার ফলে ধোকাও কম খাই। আর যদি কেউ ভাবে আমার সামনে দাঁড়িয়ে আমার উপর দিয়ে চালাকি করবে, তাহলে আমার মেজাজ যে হাইপার হয়, বরাবরই যেহেতু আমার রক্তের তেজস্ক্রিয়তা একটু বেশি, তাই তাকে দুনিয়া থেকে সরানো না অবধি আমার শান্তি হয় না। ভাবা একটা বার, তার সাহস হয় কি করে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার? রিফাত একটা কথা শুনে থমকে গেল। ভিতরে কোনো এক অজানা ভয় ঘিরে বসল। জি স্যার। স্যার। তীব্র বাঁকা হাসি দিয়ে সিগারেট টানতে টানতে রিফাতকে গান পয়েন্টে রাখল। গান পয়েন্টে থেকে রিফাত প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়। তীব্র বাঁকা হাসি দিয়ে গান সরিয়ে নেয়। কিছু কিছু জায়গায় আমি মানুষকে সুযোগ দিই, তোমাকেও দিচ্ছি। দুটো অপশন দিচ্ছি তোমাকে। এক, তোমার কুকর্মের কথা সবার সামনে স্বীকার করবে। এতে কি হবে জানো? তোমার মৃত্যুর ডেটটা একটু পেছাবে, আর তোমার পরিবার তোমার জন্য লজ্জায় শেষ হয়ে যাবে। লোকের কাছে কথা শুনতে হবে। তোমার পেনশনের টাকা, মাসিক রেশন এগুলো অফ হয়ে যাবে, যার ফলে তোমার পরিবারের না খেয়ে রাস্তায় নামতে হবে। দুই, এক্ষুনি তুমি আমার সামনে সুইসাইড করবে। এতে কি হবে জানো? তোমার কুকর্মগুলো তোমার সাথে আত্মহত্যা করবে। তোমার কবরের মাটিতে দেহের সাথে গোপনীয়তাও চাপা পড়বে। তোমার পরিবারের মান সম্মানও নষ্ট হবে না, পেনশনের টাকা, রেশন এগুলোও বন্ধ হবে না। রিফাত সোজা তীব্রের পায়ে ধরল, কাঁদতে কাঁদতে বলল, স্যার সরি স্যার, আমায় ক্ষমা করে দিন। আমি সব খুলে বলবো আপনাকে, যা যা জানি সব বলবো আপনাকে। প্লিজ স্যার ক্ষমা করে দিন, একটা সুযোগ দিন, আমি শুধরে যাবো স্যার। আমাকে মারার জন্য কত টাকা পেয়েছো? 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছি স্যার, কাজ শেষ হলে আর দেবে বলেছিল 6 লাখ। ওরে বাপরে, তুমি তো ভাই আমার থেকেও বড় লোক হয়ে গেছো। আমার যে সিক্রেট ডকুমেন্টসগুলো, সেগুলো পাচার করে কত পেয়েছিলে? 6 লাখ। কিন্তু রিফাত, আমি যদি তোমায় এখন ছেড়ে দেই, তাহলে ওরা তো তোমাকে ছাড়বে না। তুমি তো বিশ্বাসের যোগ্যতায় রাখো না। কি করি বলো তো তোমায় নিয়ে? ঠিক এই কারণেই আমি 2 দিন পর পর বডিগার্ড চেঞ্জ করি, যেন কারো মরতে না হয় আমার হাতে। শুধু তুমি এতদিন ধরে লাস্টিং করছিলে, একেই বলে ভাগ্য, জানো তো। রিফাত ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে মাথা তুলে তাকিয়ে দেখে তীব্র কোমরে হাতের কবজি গেড়ে অন্যদিকে তাকিয়ে ভাষণ দিচ্ছে। এই সুযোগে রিফাত ভেতর থেকে পিস্তল বের করে উঠে দাঁড়িয়ে তীব্রের দিকে গান পয়েন্ট করে। এই দৃশ্য দেখে তীব্র রাগান্বিত বা আতঙ্কিত কোনো রিয়াকশন না দিয়ে ফিক করে হেসে দেয়। বিনাশকালে বিপরীত বুদ্ধি। রিফাত একটু বিভ্রান্তিতে পড়ে গেল, হাত কাঁপছে। তীব্রের চোখের দিকে তাকাতেই ভয় হচ্ছে, কারণ তীব্রকে বধ করা এত সহজ না। তীব্রর এরকম হাসির যথেষ্ট কারণ আছে হয়তো। তীব্র রহস্যময়ভাবে রিফাতের নাম উচ্চারণ করে বলল, রিফাত, আমি চাইলে তোমাকে ব্যবহার করে সব আপডেট নিতে পারবো, এই ক্ষমতা আমার আছে। কিন্তু আমি তা করব না, কারণ পরীক্ষা নকল করা আর দেখাদেখি করে লেখা আমার কাছে দুটোই সমান সমান। অন্যের বুদ্ধিতে আমি তীব্র চলি না। আমার এই মাথাটা যতদিন আছে ততদিন ইনশাল্লাহ কারো বুদ্ধি, পরামর্শ, দিক নির্দেশনা লাগবে না। যা করছি আর যা করবো সেটা সম্পূর্ণ নিজের চেষ্টায়, নিজের বুদ্ধিতে। তাই তোমাকে আমার প্রয়োজন নেই। এখন মেইন পয়েন্টে আসি। তুমি এক কাজ করো, তোমার বাড়িতে একটা ফোন দিয়ে জিজ্ঞেস করো তো তোমার ছেলে কোথায়। বাড়িতে কল দিলে ওরা বলবে ছেলে কোচিংয়ে আছে। রাত 8টায় মেবি কোচিং শেষ হবে তোমার ছেলের, কিন্তু কোচিংয়ে কল দিয়ে হয়তো অন্য কোনো নিউজ শুনতে হবে। মানে আমার ছেলে কোনো ক্ষতি করবে না, জানে মেরে ফেলবে? আমি কি একবারও বলেছি ওর ক্ষতি করব? আমি তো জাস্ট বলতে চাইছিলাম তোমার ছেলের জীবন তোমার এই পিস্তলের মধ্যে আটকে আছে। তুমিও বুলেট বের করে দিবে, তোমার ছেলের প্রাণও বেরিয়ে যাবে। এটা শুনে রিফাতের হাত থেকে পিস্তলটা পড়ে গেল। তীব্র কিটকিটে হাসি দিয়ে বলল, গ্র্যাভিটি ডাজন্ট ওয়ার্ক আনটিল ইউ লুক ডাউন। প্রবাদটা শুনেছ কখনো? তীব্র কিটকিটে হাসি হেসেই যাচ্ছে। স্যার প্লিজ স্যার, সরি স্যার, ক্ষমা করুন, আপনার কাছে প্রাণ ভিক্ষা চাইছি স্যার। তীব্র নীরবে মাথা নাড়িয়ে হাসতে হাসতে ছাদের রেলিং ধরে নিচের দিকে তাকায়। 22 তলার উপর থেকে নিচের দিকে তাকালে মাথা ঘুরিয়ে ওঠে। শহরের বিশাল অংশ দেখা যাচ্ছে এখানে দাঁড়িয়ে। ব্যাপারটা একটু সহজ করে দিচ্ছি, তোমাকে এত কষ্ট দিয়ে মারবো না। খামোকা হাত নোংরা করার মানেই হয় না। তুমি বরং এই রেলিংয়ের উপর দাঁড়িয়ে লাফ দাও,
ভাগ্য ভালো থাকলে হাত পা ভাঙলেও বেঁচে থাকার চান্স আছে, যদিও এখন এখানে বেঁচে থাকার চান্স 0.0000001। রিফাত অসহায়ের মতো তাকিয়ে বলল, স্যার ক্ষমা করুন প্লিজ, দোহাই লাগে আপনার। তোমার বউ আজকে বাসন্তী কালার 3 পিস পরেছে তাই না? রিফাত থমকে গেল। শপিং করছে এই টাওয়ার 2nd ফ্লোরে। রিফাত নীরব হয়ে আছে। আমার হাতে সময় নেই, যা করার তাড়াতাড়ি করো। রিফাত কাঁদতে কাঁদতে রেলিংয়ের উপর উঠে দাঁড়ালো, চোখ বন্ধ করে লাফ দিয়ে নিচে পড়ে গেল। তীব্র সাইকোর মতো তাকিয়ে তাকিয়ে দেখলো রিফাতের পড়ে যাওয়া। এরপর রিল্যাক্সে সিগারেট ধরিয়ে টানতে টানতে সেখানে দাঁড়িয়ে রইল। দীপ অফিস শেষে বাড়ি না গিয়ে মিশানকে দেখতে যায়। মিশান বারান্দায় ফ্লোরে বসে মদের বোতল থেকে মদ ঢেলে ঢেলে খাচ্ছে। দীপ মিশানের পাশে এসে বসলো। এত আগেই ভোজন শুরু করে দিয়েছিস? খিদে পেয়েছিল অনেক। খিদে পেয়েছে তার জন্য বাসায় অনেক শুকনো খাবার আছে, আর একটু অপেক্ষা করলেই হতো। আমি খাবার এনেছি, যা খাবার খেয়ে নে। কি এনেছিস? তন্দুর রুটি, কালাভুনা, বুটের ডাল। খাবার ভালো, কিন্তু এখন খাওয়ার মুড নেই। মিশন, এভাবে কেন শেষ করছিস নিজেকে? আজ দেরি করে এসেছিস, আর বাড়ি ফিরবি কখন? বাড়ি যাব না আজ, এখানেই থাকবো। কি হয়েছে? দীপ সিগারেট ধরাতে ধরাতে উত্তর দিল, কিছু না। তুই বলবি আর আমি বিশ্বাস করব না? মিমি কিন্তু আবার বলেছে সকালে নাকি তুই না খেয়ে বেরিয়েছিস। মিমি তোকে কল করছে, তুই রিসিভ করছিস না কলটা। দীপ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আর কি বলেছে? মিশন কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, ওই তো ছেলের বয়স বাড়লে বাবা মায়েদের যে চিন্তা আকাঙ্ক্ষা থাকে সেটাও বললো, তোকে বোঝাতে বললো। এখন তুই কি বলতে চাচ্ছিস? মিশন ছলো ছলো চোখে মাথা নিচু করে মলিন হেসে বলল, দেখ দীপ, মামা মিমি তোর জন্য যে ডিসিশন নেবে সেটাই তোর জন্য সঠিক। সো তাদের কথা শোন, তাদের পছন্দে বিয়েটা করে নে। দীপ, তুই ভেবে দেখ, তুই যার কথা ভেবে নিজের সময় পার করছিস সে কেবলই তোর অবাস্তব কল্পনা ছাড়া আর কিচ্ছু না। মেনে নে, এটা নিশান আর ফিরবে না, ও মরে গেছে, ওর কোনো অস্তিত্বই নেই। তুই বলছিস সেই কথা? তুই মেনে নিতে পেরেছিস মিশন? মদ খাচ্ছিস কেন? তুই কি এরকম ছিলি মিশন? কষ্ট চাপা দিয়ে রাখতে পারিস না কেন? সব ভুলে থাকার জন্য কেন তুই অ্যালকোহল নিয়ে পড়ে থাকিস? দীপ, তুই আর আমি ভিন্ন কথা, আমার কথা বাদ দে। আমি ছোটবেলা থেকেই অ্যাবনর্মাল, মা বাবা নেই, একমাত্র বোন ছিল, জীবনের সুখের একটা বিন্দু ছিল। আমার ভাগ্য খারাপ, তাই হারিয়ে গিয়েছি। তুই আমি কিন্তু এক না রে দীপ। নিশান আমার বিয়ে করাবো, আমার প্রথম ভালোবাসা ও, আর তুই বলছিস ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে ভালোবাসতে? মিশান, তুই অন্তত আমার অবস্থাটা বুঝবি, এমন নির্বোধের মতো কথা বলিস না। নিশান বেঁচে থাকলে কখনোই আমি তোকে অন্য কারো হাতে দিতাম না। আর বিয়ের কথা বলছিস, সেটা কেবল তুই আর আমি জানি, আর কেউ জানে না। এই বিয়ের ব্যাপারটা অতি তুচ্ছ, নতুন করে জীবন সাজা দীপ। মিশানের সাথে কথায় মিলছে না বলে দীপ চোখের পানি মুছতে মুছতে অন্য রুমে চলে গেল। মিশান ওর নিজের মতো আবার ড্রিঙ্ক করার মন দিল। এমনিতেই নিশানকে ভুলতে পারছে না, তার উপর দীপ আরও অতীত মনে করিয়ে দিল। নিচে এত এত গাড়ি রিফাতের ডেড বডির চারপাশ ঘেরাও করেছে, কোলাহলময় চারপাশ। পুলিশ এসেছে অনেকগুলো। পাশেই তীব্র পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে মৃত লাশটা দেখছে। এর মধ্যে সাংবাদিক এসে হাজির। জানাজানিও হয়ে গেল রিফাত তীব্রর বডিগার্ড ছিল। একজন সাংবাদিক তীব্রর সামনে স্পিকার ধরে প্রশ্ন করল, স্যার আপনার কি মনে হয়, এটা আত্মহত্যা নাকি হত্যা? আই থিঙ্ক এটা আত্মহত্যাই হবে, বিকজ আমি বেশ কিছুদিন ধরে ওকে খুব ডিপ্রেস দেখছিলাম। সব কিছুতেই আনমো না, ওর মনটা কোথাও একটা হারিয়ে থাকতো। আজকে আমি এখানে শপিং এসেছিলাম, হঠাৎ রিফাত বলল আমি একটু আসছি। তারপর কি হয়েছে সবাই দেখতেই পাচ্ছেন। একদল লোক নাকি বেশ উপর থেকে পড়তে দেখেছে। তবুও দেখা যাক ময়না তদন্তে কি রিপোর্ট আসে, মার্ডার নাকি সুইসাইড, সেটা তখনই বোঝা যাবে। গুছিয়ে গুছিয়ে উত্তর দিয়ে সাংবাদিককে থামিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই লাশটা উঠিয়ে নেওয়া হলো। তীব্র ড্রাইভারকে গাড়ি বের করতে বলল। রিফাতকে কাবু করতে তীব্র ওকে যেসব কথা বলেছিল, ওর ছেলে আর স্ত্রীকে নিয়ে, যেগুলো কেবলই রিফাতকে বিব্রত করার জন্য বলেছিল। রিফাত মনে করেছিল তীব্র ওর বউ আর ছেলেকে কিডন্যাপ করেছে, কিন্তু তীব্র এগুলো আন্দাজেই ঢিল ছুঁড়েছিল রিফাতকে লাইনে আনার জন্য।
বোকা রিফাত তীব্রের কথা বিশ্বাস করে গিলে নেয়। সকালবেলা তীব্র অফিস যাচ্ছিল, হঠাৎ দেখে রাস্তায় দীপ্তি দাঁড়িয়ে আছে। ড্রাইভারকে গাড়ি থামাতে বলে, গ্লাস সরিয়ে মাথা বের করে দীপ্তিকে ডাক দিল। দীপ্তি। দীপ্তি তীব্রের দিকে তাকালো। এখানে দাঁড়িয়ে আছো কেন? আমার গাড়িটায় সমস্যা হয়েছে, ড্রাইভার গাড়ি ঠিক করাতে নিয়ে গেছে। গাড়িতে ওঠো, লিফট দেয়। না সমস্যা নেই, তুমি যাও। আরে আসো, তোমার ক্লাস শুরু হয়ে যাবে। দীপ্তি হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে ওর ক্লাসের টাইম হয়ে এসেছে প্রায়। বাধ্য হয়ে তীব্রের গাড়িতে উঠতে হলো। তীব্রর পাশের সিটে গুটিসুটি মেরে বসলো। হলিক্রসের ব্যাপারটা বুঝলাম না, স্টুডেন্টের সাথেও টিচার ম্যাডামদের বিধবা বানিয়ে রেখেছে কেন? কেন, দেখতে খারাপ লাগছে কি? না তা না, তোমাকে দেখতে ভালোই লাগছে, তুমি তো সুন্দর দেখতে, সাদাতে বেশ মানায়। কথাটা শুনে দীপ্তি লজ্জা পেয়ে গেল। তীব্র আর চোখে খেয়াল করলো ড্রাইভার মিটমিট করে হাসে। তীব্র আর কোনো কথা না বলে চুপ করে রইল। দীপ্তিও চুপ করে বসে আছে। অনেক লজ্জা লাগছে এভাবে তীব্রর পাশে বসে থাকতে, অথচ একটা সময় তীব্রর সাথে কত দুষ্টুমি করত। তীব্র হাজার রাগ করলেও দীপ্তি কখনো রাগ করতো না। দীপ্তির সাথে পরিচয় হয় ওদের বাবার সূত্রেই। দীপ্তি ছিল ময়মনসিংহে ক্যাডেটের স্টুডেন্ট, আর তীব্র মির্জাপুর ক্যাডেট। তীব্র ওর থেকে সিনিয়র হলেও ছোটবেলা থেকে দীপ্তি ওর বড় ভাইয়ের দেখা দেখি তীব্রকে নাম ধরে ডাকে। ছুটিতে এসে প্রতিবার তীব্রের সাথে দেখা করতে চলে আসতো। যেহেতু ওরা একই কোয়ার্টারে থাকতো, না চাইতেও দেখা হয়ে যেত দুজনের। সময়ের সাথে সম্পর্কের অনুভূতিগুলোও বদলে আসে। তীব্র বুঝতো দীপ্তি ওকে পছন্দ করে, কিন্তু পাত্তা দিত না। হয়তো নিজেও পছন্দ করতো সে সময়, কিন্তু 2 বছর ধরে তীব্র দীপ্তির সামনে একবারও আসেনি, একটা খোঁজও নেয়নি। তার যথেষ্ট কারণও আছে। দীপ্তি ঠিকই তীব্রের মায়ের থেকে খোঁজ নেয়, আর চুপচাপ নীরবতার মাঝে হলিক্রসের সামনে এসে গেল। দীপ্তি গাড়ি থেকে নামার আগে বলল, থ্যাঙ্কস। ইউর মোস্ট ওয়েলকাম। আসি তাহলে, দেখা হবে আবার। অবশ্যই। গাড়ি থেকে নামতে যাবে তখন ঘাড় ঘুরিয়ে তীব্রকে ডাকলো। তীব্র, বলো। যদি কিছু মনে না করো, আজ সন্ধ্যেই তোমার টাইম হবে 1 কাপ কফির জন্য। দীপ্তি প্লিজ কিছু মনে করো না, আমি একটু পর চট্টগ্রাম রওনা হব। তবে আমি কথা দিচ্ছি, ফিরে এসে অবশ্যই হবে। ইটস ওকে, নো প্রবলেম। তুমি তো এখন আমাদের বাড়িতেও আসো না, মা তোমার কথা খুব বলে। সময় করে একদিন বাড়িতে আসো। যাব অবশ্যই, আসলে সময় হয় না। তোমাদের বাড়িতে গেলে আমার সময় করেই যেতে হবে, কারণ আঙ্কেল আন্টির সাথে আমার আড্ডা প্রচুর জমে ওঠে। ঠিক আছে, আসো তাহলে এখন। দীপ্তি মাথা নাড়িয়ে বলল, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দীপ্তি চলে যাওয়ার পর ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। তীব্র ড্রাইভারের উদ্দেশ্যে বলল, যা ভেবে হাসছো সেরকম কিছুই না, তুমি গ্যাঞ্জাম পাকাবে মিয়া। স্যার আমি কি করলাম আবার? চামচামে বাদ দিয়ে ভালো হয়ে যাও। স্যার আপনি শুধু শুধু ভুল বুঝলেন আমাকে। আমি কি দীপ্তি ম্যাডামকে নিয়ে কিছু বলেছি? কিছু না বললেও তোমার রিয়াকশন দেখে সব বোঝা যায়। কিছু বলার রইল না স্যার। অবশ্য দীপ্তি মেয়েটা ভালোই, মা খুব পছন্দ করে ওকে। চান্স তো একটা নেয়াই যায়। আমিও সেটাই ভাবছি স্যার। এমনিতেও আপনি 4-5টা বউ রিজার্ভ করেন। একটাই মানুষ নিতে পারে না, 4-5টা। সেটা যে নিতে পারবে না তার অক্ষমতা, কিন্তু আপনার জন্য জায়েজ স্যার। রাখো তোমার বকবকানি। তুমি আমার পেট থেকে কথা বের করার চেষ্টা করছো। হতে পারে তোমার ফোনে রেকর্ডার অন। ভালো হয়ে যাও, গাড়ির স্পিড বাড়াও, একটা জায়গায় যেতে হবে তো। স্যার চট্টগ্রামের রাস্তা তো বিশাল, এতক্ষণ ভরে যাবো কি করে? তার উপর ওই দিকের পাহাড়ি রাস্তায় কিভাবে ড্রাইভ করব? তুমি এখন অফিস যাও, পরেরটা পরে দেখব। ঠিক আছে স্যার। বাই দ্য ওয়ে, আমি তোমাকে সাথে নিচ্ছি না, একাই যাব। কিন্তু কেন স্যার? সেটা না জানলেও হবে। তুমি ধরে নাও যতদিন আমি চট্টগ্রাম থাকবো ততদিন তোমার ছুটি। আমি যাবই ছদ্মবেশে, সাথে কাউকে নেওয়া লাগবে, সাথে কাউকে নেওয়া যাবে না। আমি একাই গেলে যদি বিপদে পড়ি তাহলে নিজেকে সেভ করতে পারবো, তোমাকে নিয়ে বিপদ বাড়াতে চাই না। তুমি যা নবঢোকসা, ভুঁড়ি নিয়ে দৌড়াতেও পারবে না।
স্যার সারা পথ আপনি আমাকে অপমান করে কথা বললেন, সেই জন্য আপনার কপাল জুড়ে আসে না। তুমি যে প্রতি সেকেন্ডে আমাকে অভিশাপ দাও আর আমার বিরুদ্ধে চামচামি করো, সেই জন্য জুড়ে আসো না। তোমার হাসিটা খুবই বিকট। আমার সামনে এভাবে হাসতে বারণ করেছি কতবার। সরি স্যার। স্যার মাথা ঠান্ডা করুন, এত রাগ ভালো না। আপনার হার্টে প্রবলেম আছে, ভুলে যাবেন না। ও ভালো কথা মনে করেছো। ওষুধ খাওয়া হয়নি সকালে। ওষুধ দিব বের করে? অফিস গিয়ে খাবো। আব্দুর রহমান তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করে অফিসে গেল। অফিসে গিয়ে কিছু কাজ সেরে সিনিয়রদের সাথে দেখা সাক্ষাৎ করে বেরিয়ে পড়ল বিমানবন্দরের উদ্দেশ্যে। রাত প্রায় 10টার দিকে। তীব্র বন জঙ্গলের ভেতরে একা একা বিচরণ করছিল। পাহাড়ি রাস্তা, উঁচু নিচু খাত, তার উপর অঢেল গাছপালা ও তার লতাপাতায় ছেয়ে আছে চারপাশ। পাহাড়ি এলাকা বলে হয়তো একটু আধারে চারপাশ অন্ধকার ছেয়ে নেই। না আছে ল্যাম্পপোস্ট, না আছে আকাশে চাঁদের আলো। ভরা আমাবস্যা তিথি। হাঁটতে হাঁটতে হঠাৎ করে তীব্র চলন থামিয়ে দিল। কি মনে করে যেন সামনে এগোচ্ছে না। নীরব হয়ে দাঁড়িয়ে কান পেতে কিছু একটা শোনার চেষ্টা করলো। অতপর চোখ কুঁচকে নিখুঁতভাবে সামনের দিকে কিছু একটা পর্যবেক্ষণ করলো। মিনিট দুয়েক পর লম্বা কদম ফেলে কিছু ডেঙিয়ে গেল। বাঁকা হাসি দিয়ে বলল, মিশান খান, বরাবরের মতো আইডিয়া ফ্লপ। কোথায় তুমি? বেরিয়ে আসো, একটু মুখদর্শন দাও। আশেপাশ থেকে কোনো আওয়াজ আসে না। তীব্র উল্টো ঘুরে চলে যেতে শুরু করলো। এমন সময় কেউ এসে অ্যাটাক করার আগে তীব্র তার হাতটা খপ করে ধরে ফেলে। ঘুরে দাঁড়াতেই দেখে আন্দাজ ঠিক, এটা মিশানি। তীব্র সিগারেটের ধোয়া সবটুকু মিশানের উপর ছাড়ল। এসব ফ্লপ প্ল্যান কেন করো? আজ অবধি কতবার চেষ্টা করেছো আমাকে মারার জন্য, বলো তো? ক্লান্ত লাগে না? এত মনোবল কোত্থেকে আসে? জাহান্নাম থেকে। আপনি জেনে কি করবেন? ওকে, চালিয়ে যাও তোমার প্রচেষ্টা। আই উইশ একদিন সফল হবে। এখন ব্যর্থ চেষ্টার চালিও না, কিছুদিন রেস্ট নাও। রেস্ট আমি সেই দিনই নেব যেদিন পৃথিবীতে আপনার অস্তিত্ব মাটিতে মিশে যাবে। ইস, তোমার এই ইচ্ছাটা না কোনোদিন পূরণ হবে না। কারণ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আর যাই হোক তোমার আগে তো আমি মরছি না। মিশন ডেভিল ইসমাইল দিয়ে দাঁত থেকে ছুরি ঢিল মেরে ফেলে দিয়ে বলল, স্যার সেটা তো সময় এলে বোঝা যাবে। বারবার তুমি হেরে যাও আমার কাছে। তোমার জায়গায় আমি থাকলে না লজ্জায় মরে যেতাম। বিশাল লজ্জার ব্যাপার। ওই যে স্যার কথায় আছে না, প্রচেষ্টার মৃত্যু নেই, তেমন প্রচেষ্টায় লজ্জাও নেই। মরতে তো আপনাকে হবেই, তাও আমার হাতেই। তীব্র পাত্তা না দিয়ে উল্টো ঘুরে হাঁটতে হাঁটতে বলল, দাঁড়িয়ে থেকো না, আমার সাথে আসো, রাত হয়েছে অনেক। স্যার লাগবে না, আমি এখানেই রাত কাটাতে পারবো। তীব্র চলন থামিয়ে বলল, এটা ঢাকা শহর না, চট্টগ্রামের একটা বিশাল পাহাড়। এখানে মানুষ ছাড়াও অনেক কিছু থাকে। মানুষ দেখে তো ভয় পাও না, অন্ততপক্ষে জন্তু জানোয়ার দেখে ভয় করো, ওরা তোমার থেকেও হিংস্র। জন্তু জানোয়ারের নাম শুনে ভেতরে ভয় জমাট করল। মিশান সামান্য কুকুর দেখে যে লেভেলের ভয় পায়, মাঝে মাঝে কুকুরের দৌড়ানি খেয়ে যা অবস্থা হয়, তার উপর পাহাড়ি এলাকায় কুকুরের থেকে শেয়াল থাকে বেশি, যেগুলো থেকে মিশান আরও ভয় পায়। সেনাবাহিনীতে থাকতে এরকম বিপদের সম্মুখীন হতে হয়েছে বহুবার। অতীত মনে করে তীব্রর প্রতি রাগ ভুলে ধীর পায়ে ওর পিছু পিছু ফলো করল। বনের ভেতর একটা ফরেস্ট অফিস ছিল, যার একটা গেস্ট হাউসও আছে। সেখানেই মূলত তীব্রের রাত কাটানোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই গেস্ট হাউসে একটাই বেডরুম। যেহেতু তীব্র মিশানকে নিয়ে এসেছে, ওকে নিয়েই থাকতে হবে। মিশান, শুনছি। আজকে আমার সাথে এক ঘরে তোমার রাত কাটাতে হবে। অসম্ভব। তাহলে একটা বালিশ দিচ্ছি, বাইরেই ঘুমাও। ভয় পেলে ডাক দিও, ঘর থেকে বেরিয়ে তোমাকে কোম্পানি দেব। আজব তো, বাইরেই যদি ঘুমাই তাহলে আমায় এখানে কেন আনলেন? জঙ্গলের ভেতরেই ঘুমাতাম আমি। তো কি করব? আমার তো এত দরদ উতলায় নাই তোমার জন্য যে ঘর ছেড়ে নিজে বাইরে ঘুমাবো। মিশান একটু বিব্রত ভাবে উত্তর দিল, ঠিক আছে, কিন্তু আপনি আমার সাথে কোনো মিসবিহেভ করবেন না। দুনিয়া তো মেয়ে মানুষ কম পড়ছে না যে তোমারে ঘুরে দেখতে যাবো আমি। বাই দ্য ওয়ে, সানগ্লাস পরো। তোমার ওই বিড়াল চোখ সুস্থ মানুষ দেখলে ভয় পাবে।
মিশান কোনো উত্তর না দিয়ে দাঁত কিরমির করতে করতে সানগ্লাস পরে নিল। গেস্ট হাউসের ভেতর যেতেই একজন স্টাফ রাতের খাবার দিয়ে গেল। রুমটা বেশ বড়, দুটো রুম এক করলে যত বড় হয় তার থেকেও বড়। ভেতরের ডেকোরেশনটাও বেশ সুন্দর। বড় একটা কাঠের খাট, সুদর্শনীয় কিছু আকর্ষণীয় ফার্নিচার, ইউনিক ডিজাইনের সোফা, রুমের সাথে একটা অ্যাটাচড বাথরুম। ভেতরের পরিবেশটা বেশ ভালো লাগলো। তীব্র ফ্রেশ হয়ে খেতে বসলো। মিশানকে খেতে বলতে মিশান খায় না। খাওয়া শেষ করে তীব্র সুন্দর করে বিছানায় শুয়ে পড়ে। খাটটা বড় আছে, দুজন দুপ্রান্তে ঘুমালে কারো গায়ে কারো স্পর্শ লাগার কথা না। মিশান হাতে বালিশ তুলে নিতে নিতে বলল, বই গেছে আমার আপনার সাথে বেড শেয়ার করতে, আমি সোফায় ঘুমাবো। অ্যাজ ইউর উইশ। আপনাকে দিয়ে কোনো ভরসা নেই, চালাকি তো সব জায়গায় চললেও আমার সাথে চলবে না। তীব্র টিটকারি হাসি দিয়ে বলল, গুড নাইট। মিশান লাইট অফ করে দিয়ে সোফায় বালিশ রেখে নিমিষেই ঘুমিয়ে পড়ে। তীব্র শুয়ে শুয়ে মোবাইলে কিছু একটা করছে। মাঝরাতে মিশান ঘুমে বিভোর। যে সময়টাতে দুঃস্বপ্নরা ভিড় জমানোর প্রক্রিয়া শুরু করে, এমন সময় মিশান ওর গালের উপর গরম বাতাস অনুভব করলো। চোখ খুলবে খুলবে করে খোলা হচ্ছে না। গরম বাতাসটার বেগ যেন বেড়েই চলেছে। মিশান সাথে সাথে চোখ খুলে তাকায়, দেখে ওর ওপর তীব্র প্রায় ভর করে শুয়ে পড়বে এইরকম অবস্থা। বড় বড় করে তীব্রর দিকে তাকাতেই তীব্র বলে ওঠে, হ্যাপি সরি স্যাড ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। মিশান দাঁত কিরমিরি করতে করতে বলল, অ্যানিভার্সারি তাই না? অ্যানিভার্সারি গিফট দিচ্ছি একটা। চোখ গরম করে তাকিয়ে হাঁটু দিয়ে তীব্রের বুকে বেশ জোরে একটা কিক মারল। তীব্র মিশানের গলায় টিপ দিয়ে ধরল। তোর সাহস কি করে হলো আমাকে লাথি মারার? আপনার সাহস কি করে হয় আমার উপর এভাবে আসার? এইসবের মানেটা কি? তীব্র সোফার এক পাশে ভালো মতো বসে বলল, মোবাইলে প্ল্যানার থেকে হঠাৎ নোটিফিকেশন এলো, আজকে আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হলো, তাই তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। বিশ্বাস করো আমি কোনো খারাপ উদ্দেশ্যে আসিনি। মিশান একটু রাগে নিঃশ্বাস ছেড়ে বলল, দেখুন স্যার, এইসব ভং আমার সাথে করবেন না একদম। নিজে বিয়ের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করুন। নেক্সট টাইম যদি এই টপিক উঠছে না, একদম জানে মেরে দেবো। 2 দিন আগে আমাকে মারার জন্য ফাঁদ পেতেছিল, হায়াতটা লেখা ছিল বলেই মরে যাইনি আমি। ওটা না করলে তো তুমি আমি দুজনেই ফেসে যেতাম। তোমাকে যে আগে থেকে বলে রাখবো আমি, সেই পরিস্থিতিও তো নাই, কারণ তুমি তো সাইকো। ভালোভাবে বললে কি বুঝতে, ধরা দিতে? মিশান চোখ বড় বড় করে তীব্রর দিকে তাকিয়ে আছে। ওই যে এমনিতেই চোখ বিড়ালের মতো, তার উপর প্যাঁচার মতো বড় বড় করে তাকাচ্ছে। চোখ ছোট করো। তীব্রর ধমক খেয়ে মিশান বলে উঠল, মেইন ভিলেনটা যে আপনি সেটা মিশন ছাড়া আর কেউ জানে না তাই না? তীব্র শয়তানি হাসি দিয়ে মাথা নাড়িয়ে বলল, ইয়েস। আপনার কপালে কঠিন মৃত্যু আছে বলে দিলাম। নেক্সট টাইম বাঁচার চান্স নেই, পুরো পরিবার সহ মেরে দিব। গাম্ভীর্যপূর্ণ স্বরে রাগে রাগে ভাব নিয়ে তীব্র বলল, দেখ মিশন, তুই ভালো করেই জানিস আমার একটা থাপ্পড়ের ওজন কত, সো কথা কেয়ারফুলি বল। কথাটা শুনে মিশান অবুজের মতো তাকিয়ে নিজের গালে হাত দিয়ে বসে রইল। সিগারেট আছে তোর কাছে? মিশান হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ধার দে, আমারগুলো শেষ, সকালেই শোধ করে দিচ্ছি। মিশান সিগারেট বের করে দিল। লাইটার নিয়ে সিগারেট ধরিয়ে টানতে লাগলো তীব্র। কেন বিয়ে করেছেন আমায়? এক প্রশ্ন একবার দুইবার ভাল লাগে, এর বেশি না। শুধু নিজের স্বার্থের জন্য আমার জীবনের ঝুঁকিতে ফেলে নিজের কাজ উসুল করছেন। আর কত মানুষ মারলে আপনি থামবেন? কেন করাচ্ছেন এগুলো আমায় দিয়ে? আমার জীবন তো এমনিতেই নষ্ট, তার উপর দিয়ে আমাকে দিয়ে এইসব করান আপনি। এসব বাদই দিলাম, এগুলো মিশনের অভ্যস্ততায় এসে গেছে। কিন্তু আপনি আমায় বিয়ে কেন করলেন? আমার বেঁচে থাকার সমস্ত শক্তি বিনাশ করতে হলো আপনার? মানলাম আমার 2-1টা দুর্বলতা আছে, তাই বলে যা ইচ্ছে তাই করবেন। খুব কি প্রয়োজন ছিল আমার 1 গ্লাস জীবনে 1 বালতি বিষ ঢালার? তীব্র রহস্যময় হাসি দিয়ে মিশানের কাঁধে হাত রাখতে রাখতে বলল, মিশান, তুমি সেই পুতুল যাকে আমি ইচ্ছে মতো নাচাতে পারি, কারণ তুমি বাধ্য আমার কথা শুনতে। না চাইতে উঠতে বসতে হবে। আর পুতুল মানেই তাকে নিয়ে খেলা করা। আমাদের বিয়েটাও একটা খেলা। কথাটা বলেই কিটকিটিয়ে হাসি দিয়ে উঠল তীব্র। তীব্র নিজের প্রয়োজনে শুধু অপরকে ব্যবহার করতে জানে, এর থেকে বেশি কিছু নয়। আমি হলাম আইনের লোক। আমি যদি এরকম হারে মানুষ নিজের হাতে মারি তাহলে আমার নাম বেশি হবে, কিন্তু তুমি তো ক্রিমিনাল।
তোমাকে দিয়ে যদি মারি তাহলে আমি অন্তত মুখ ফুটে বলতে পারবো যে খুনটা আমি করিনি। ব্যাপারটা হলো গিয়ে আমার মিথ্যের আশ্রয় নিতে হলো না। আবার তুমি যদি ধরা খাও তাহলে তোমার তেমন কোনো নাম হবে না, কারণ তুমি তো প্রফেশনাল কিলার। এক বোতল মদ পেলেই তুমি তার বিনিময়ে মানুষ মেরে দাও। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই যে তুমি যা কাজ করো এগুলো তো আমি জানি, তারপরেও মুখ বন্ধ রেখেছি, কারণ আমার মুখ বন্ধ রাখার বিনিময়ে তুমি আমার কাজগুলো করে দিচ্ছ। বাই এনি চান্স যদি তুমি অন্য কারো কাছে ধরা খাও তবুও তুমি সেফ, বিকজ তোমাকে বাঁচানোর জন্য এসপি সাফওয়ান রেজা তীব্র সর্বদা অ্যাক্টিভ। তোমার পেছনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছি। পেছনে? বুঝেছি, সেটা আমিও জানি স্যার, কিন্তু বিয়েটা কোনো বাধ্যতামূলক পন্থা নয়। আমি এমনিতেও আপনার কাজ করে দিতাম, তাই বলে ওভাবে চাপে ফেলে বিয়ে করতে বাধ্য করলেন আপনি আমায়। মিশান কাঁদো কাঁদো কণ্ঠে বলল, কেন করলেন স্যার? আমি যতদূর জানি আমি আপনার উপকার ছাড়া ক্ষতি করিনি কখনো। যতবার আপনাকে মারার চেষ্টা করেছি শুধু আপনার উপর রাগ থেকে সেটা করেছি, আলাদা কোনো স্বার্থ ছিল না আমার। আমি জানি আপনি মরলে আমার লস, কিন্তু সব ভেবে দেখুন, আপনি সব সময় ইচ্ছে করেই আমাকে লেকপুল করেন, মারেন, বিপদে ফেলেন। সেগুলো কি আমি আদৌ ডিজার্ভ করি?